বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন ডক্টর সাজিদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীকে আমরা যে বিচার ব্যবস্থার জন্য ফেরত চেয়েছি এটি আমরা তাদের জানিয়েছি। এ বিষয়ে আমরা ভারতকে নোট ভার্বাল পাঠিয়েছি। এবং এর আগে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়ার অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে। এরপর যে তথ্যটি রয়েছে তা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, 5 অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব মুহূর্তে শেখ হাসিনাকে সেনাবাহিনী দুটি চয়েস দিয়েছিল। তিনি বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েস দিয়েছিল, দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন। একটা হচ্ছে চারদিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বারা পৃষ্ঠ হবেন, নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। আমি পালাই না, আমি ভয় পাই না বলা সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি। এবং বিএনপি মহাসচিব আরও বলেছেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে, এটা মিথ্যা প্রচারণা করছে। এখানে আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন, তিনি যে অনুষ্ঠানে কথা বলছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে হিন্দু ভাইয়েরা উপস্থিত আছেন, এই দেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে? হয়নি। তিনি বলছেন এটা। এবং তিনি বলছেন যে আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি। এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে রাজনৈতিক দলগুলো এখন যত ভালো কথাই বলুক না কেন, ক্ষমতায় গেলে তারা হয়তো আবার বদলে যেতে পারে, এমন শঙ্কার কথা এসেছে। ঢাকায় একটি গোলটেবিল বৈঠক হয়েছে, সেখান থেকে সেজন্য বক্তারা সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। এটি সংস্কার কমিশনের অগ্রাধিকার ভিত্তিক প্রতিবেদন পেশ, তারপর কি, এই শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এটি নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট, তারা এটি আয়োজন করে। সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রধান ও সুজনের যে সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, অর্থনৈতিক অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদের ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দরকার। এবং তিনি আরও বলেছেন, আবারও যেন কখনো স্বৈরাচার ফিরে না আসে সেজন্য সংস্কার প্রয়োজন। এবং এর পরবর্তী যে তথ্যটি সংস্কার বিষয়ে, সেটি হচ্ছে যে বছর খানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাওয়ার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন মৌখিক সম্মতি দিয়েছে। ঐক্যমত্য থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না। তিনি বলেছেন, বাংলাদেশের উচ্চতর বিচার বিভাগকে এমন সব ক্ষমতা দেওয়া হয়েছে যা কাজে লাগিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখা হয়েছিল এবং তাদের কর্তৃত্ব সুসংহত করতে ব্যবহার করা হয়েছে। তখন অনেকে দোষী প্রমাণিত না হয়েও দীর্ঘ সময়ের জন্য আটক ছিলেন এবং জামিনের আবেদনগুলো প্রায় প্রত্যাখ্যান করা হতো। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ, এমনটা জানিয়েছে। এবং জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এটি গত রবিবার বাংলাদেশ স্থানীয় সময় ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেন একদল লোক। এবং রাতে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জায়গায় আসলে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। কুমিল্লার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার পর নিরাপত্তাহীনতা আতঙ্কে এলাকা ছেড়ে চলে গেছে তার পরিবার। এবং এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই আসলে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আরও একটি ঘটনা রয়েছে, আমি যদি একটু তুলে ধরি, তা হচ্ছে যে খুবই মর্মান্তিক ঘটনা। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখে একটি জাহাজে 5 জনের গলাকাটা লাশ পাওয়ার খবর দিয়েছে নৌ পুলিশ। এছাড়া গুরুতর আহত 3 জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও 2 জন মারা যায়। এই ছিল আরেকটি তথ্য। আমি চলে যেতে চাই প্রশ্ন উত্তরে।
আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাজিদুল হক রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। এবং তানভীর হোসেন আপনিও আছেন। আমি প্রথমে একটু যেই প্রশ্নটি নিয়ে আসতে চাই, রাজনৈতিক দলগুলো এখন যত ভালো কথাই বলুক, ক্ষমতায় গেলে তারা হয়তো আবার বদলে যেতে পারে, এই যে শঙ্কা ঢাকার গোলটেবিল বৈঠকে যেমনটা বলছিলাম, এই বিষয়ে আপনি কি বলবেন? তানভীর হোসেন ছোট করে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো বদলে যেতে পারে। রাজনৈতিক দলগুলো তো আগে যে সংস্কার ওনারা তো এখনো প্রস্তাব করেনি, প্রস্তাব করার আগে ওনারা ভয় পাচ্ছেন। আগে প্রস্তাব করবে রাজনৈতিক দলগুলো, সেগুলো গ্রহণ করবে কিনা সেই প্রশ্ন আসছে। গ্রহণ করার পরে দ্বিতীয় প্রশ্নটা হলো, রাজনৈতিক দলগুলো যদি সময়ের বিচারে মনে করে তাদের বদলানো দরকার তাহলে বদলাবে। আর যদি মনে করে না যেটা ঠিক আছে, সময়ের প্রয়োজনে তো অনেক কিছুই হয়। কিন্তু এই যে আশঙ্কা, এই আশঙ্কাটা আসলে আমার কাছে মনে হয় যে অহেতুক আশঙ্কা। এবং এই আশঙ্কা কথা বলে এটা মূলত আমরা আমাদের রাজনৈতিক বিরাজনীতিকরণের দিকে আমার মনে হয় যে এখানে একটা ভূমিকা আমরা দেখছি। কারণ আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন, এখানে একটা থার্ড পার্টি তারা নির্বাচনের অবজারভার হিসেবে কাজ করেছে দীর্ঘদিন, তারা বলে দিচ্ছে যে নির্বাচন কেমন হতে হবে। রাজনৈতিক দলগুলো তাহলে কিছুই জানে না, তারা আসলে জানেই না যে নির্বাচন কিভাবে হয়, কিভাবে কিরকম হতে পারে, বা কিরকম হলে সেটা সাস্টেইনেবল হবে। এটা শুধুমাত্র এনজিও কর্মীরা জানে। আমি এরকম ধারণা বিশ্বাস করি না। এখানে যেসব পক্ষ বা স্টেক হোল্ডাররা আছেন তারা আলোচনা করবেন, আলোচনা করে তারপরে সেটা সিদ্ধান্ত হয়তো নিবেন। কিন্তু যেটা সবচেয়ে মুখ্য বিষয় আলোচনায় আছে, উনি যেটা বলেছেন যে যাতে স্বৈরাচার ফিরতে না পারে, ওনার এই এই কথাটার মধ্যে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গ্যাপ আছে। স্বৈরাচার বলতে কি উনি শেখ হাসিনা ফিরতে পারেন কিনা সেটা মিন করেছেন, নাকি ভবিষ্যতে কেউ স্বৈরাচার হতে না পারে সেটা মিন করেছেন? সো শেখ হাসিনাকে যদি জনগণ চায় যে শেখ হাসিনা আবার নির্বাচন করবে, সেটা আমার কাছে মনে হয় না যে সুজনের একজন প্রতিনিধি বা সুজনের নেতা বলবেন আর জনগণ মেনে দিবেন, সেটা সেরকম না হতে পারে। তো আমার কাছে মনে হয় এইসব সংস্কার কমিশনের রাজনৈতিক বক্তব্য যত বেশি সম্ভব পরিহার করা উচিত। এবং রাজনীতিবিদরা আসলে ঠিক করবেন, তারা সেইসব রাজনীতিবিদদের সাথে তাদের কথা বলতে হবে, বলে তারপরে তারা আলোচনাগুলোতে কি আউটপুট আসে সেটা জনগণকে জানাবেন। জি আপনাকে ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। সাজিদুল হক রুবেল, আপনার কাছে একটু আসতে চাই, একই বিষয় একটু ছোট করে যদি বলতেন যে রাজনৈতিক দলগুলো এখন ভালো ভালো কথা বলছে, ক্ষমতায় গেলে অথবা নির্বাচনের পরে হয়তোবা তারা বদলে যেতে পারে, কি বলবেন এই ব্যাপারে? একটা কথা বলি আর কি, মানে আমি একই সাথে একজন রাজনৈতিক কর্মী বটে, আবার একই সাথে আমি কিন্তু একজন সাধারণ নাগরিকও। তো দুটো মিলায় বললে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সিঁদুরে পোড়া গায় মেঘ দেখলে ডরায় আর কি। তো জনগণ, এটা আমি এই সংস্কার কমিশন বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কি ভাবনা সেটা ভাবছি না, সেটাকে অত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু জনগণের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আছে। সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন তো অনেকেই অনেক ভালো কথা বলে, নির্বাচনের আগে অনেক ভালো কথা বলে, তারপরে তো নির্বাচিত হওয়ার পর সব কথাই ভুলে যায়। তারপর হচ্ছে যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। তো এরকম ঘটনা কিন্তু জনগণের এই অভিজ্ঞতা বারে বারে আছে। আর আজকের যে আমাদের দেশের স্বাধীনতার পর যে 53 বছরের, হ্যাঁ, আমার তো মনে হয় যে আমাদের দুর্ভাগ্যের কারণ শুধু অনেক সময় বলা হয়ে থাকে 15 বছরের ব্যাপার। হ্যাঁ, 15 বছরের ব্যাপার, শুধু 15 বছর, 53 বছরের যদি আমি দেখি যে যে রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় এসেছেন, তাদের সবার যে কর্মকাণ্ড, তার ফলাফল হচ্ছে আজকের বাংলাদেশ। আজকের বাংলাদেশ তার ফলে সেক্ষেত্রে জনগণের তো নিঃসন্দেহে একটা ইয়ার জায়গা আছে, শঙ্কার জায়গা জনগণের আছে। তো আমি বলবো না যে উনারা হচ্ছে এনজিওরা যে জনগণের কথা বলছে না, রাজনীতিবিদরা জনগণের কথা বলছেন না, সেই কথা বলবার স্পর্ধা আমার নেই। তবে আমি মনে করি যে হচ্ছে যে আমাদেরও হচ্ছে যে অনেক রাজনৈতিক দল রয়েছেন, ধরেন একটা ছোট কথা বলি, যে আমরা গণতন্ত্র চাই, দেশে আমরা গণতন্ত্র কায়েম করতে চাই, কিন্তু আমরা তো দেখি অধিকাংশ রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো গণতন্ত্র নাই। এটা তো প্রত্যাশা করতে পারা যায় যে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র হবে। হ্যাঁ, বামপন্থী কিছু রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে, সেখানে ভোটাভুটি হয়, সেখানে তার নীতি গ্রহণের ক্ষেত্রে তার হচ্ছে একদম তৃণমূল কর্মীর অংশগ্রহণ থাকে আর কি, শাখা, থানা, জেলা,
এভাবে করে কেন্দ্র, কংগ্রেস, নানান বিষয় হয় আর কি। কিন্তু সেটা তো সমগ্র সবকটা রাজনৈতিক দল, বিশেষ করে বড় বড় জনপ্রিয় রাজনৈতিক দলের মধ্যে সেটা হয় না। নেতা কেন্দ্রিক একটা, ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যাপার থাকে, এবং সেই ব্যক্তি কেন্দ্রিক ব্যাপারটি ব্যবহৃত হতে হতে এমন জায়গায় যায়, যেটা আমাদের তানভীর ভাই বলছেন যে ওই কথার গ্যাপ আছে, আসলে কথার একটা গ্যাপ আছে, যে স্বৈরাচার যেন ফিরে না আসে। তো স্বৈরাচার বলতে যদি শেখ হাসিনার কথা বলেন তাহলে একরকম বিষয়, ঠিক আছে। আর যদি বলেন যে যে স্বৈরাচারী শাসনটা আমাদের দেখতে হয়েছে বাংলাদেশে, হ্যাঁ, যেই হচ্ছে গিয়ে ঘটনাগুলো আমরা দেখেছি, অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনাগুলো আমরা দেখেছি, যার মধ্য দিয়ে আমরা এখন এখনো আমরা হচ্ছে গিয়ে কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। এখনো আমরা আসলে একটা মানে গণতান্ত্রিক পরিবেশ, একটা নিরাপদ নিশ্চিত পরিবেশ, রাজনৈতিক পরিবেশের মধ্যে আমরা যেতে পারি নাই আর কি। তো সেরকম পরিস্থিতির মধ্যে আবার বাংলাদেশ ফিরে যাবে কিনা, আমি এখানে ব্যক্তি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, শেখ হাসিনা এখানে কাছে গুরুত্বপূর্ণ নয়, দল গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবণতা। আমরা সেই একই প্রবণতার একটি শাসক দলকে পাবো কিনা, যারা আমাদেরকে আহ আমাদের উপর আবার, আমাদের বুকের উপর আবার চেপে বসবে। সেটা যে নামে হোক, সেটা জামাতে ইসলাম হতে পারে, সেটা খোদ জামাতে ইসলাম হতে পারে। তারা এখন অনেক সুন্দর সুন্দর কথা বলবে, চমৎকার চমৎকার কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, তারপর তার একটা চেহারা ফাট করে বেরিয়ে আসবে যখন তারা ক্ষমতায় আসবে। তো সেই জি সেই পরিস্থিতি তো হচ্ছে কি নিশ্চয়ই কাম্য না। হ্যাঁ, এই ক্ষেত্রে তো আমাদের ব্যাপারটা ভাবতেই হবে। জি সাইদুল হক রুবেল, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসি এবং একই বিষয় নিয়ে পরে আমি তানভীর হোসেনের কাছে যাব। সেটি হচ্ছে যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যে বলেছেন ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো হবে এবং এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে ঢাকার কূটনৈতিক পত্র, সেটি গ্রহণ করেছে দিল্লি। এই বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন। প্রশ্নটা এখানে যেটা তা হচ্ছে যে এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা বাংলাদেশে অথবা ভারতের ফেরত পাঠানোর বিষয়টা সম্ভাবনা আপনি কতটা দেখতে পাচ্ছেন সাজিদুল হক রুবেল? আহ, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যদি ভারত সরকার রাজি হয়, তাহলে খুবই ভালো কথা। কিন্তু আমি তো মনে হয় সেই সুযোগ নেই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, তিনি নিশ্চয়ই খুব ভালো করে ওই চুক্তিটা পড়েছেন। এই চুক্তিটা পুরোটা কি তিনি পড়েছেন? সর্বশেষ এই 2024-এর শুরুতে একটা কিন্তু সেখানে নতুন সংশোধনী এসছে, যে এই দুই পক্ষের, দুই রাষ্ট্রের দুই পক্ষের কোনো পক্ষ যদি মনে করে যে এই বন্দি বিনিময়ের মধ্যে কোনো রাজনৈতিক বিষয় রয়েছে, হ্যাঁ, তাহলে কিন্তু তারা এই চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় করবে না আর কি। এটা খুব ওই চুক্তিটা খুব ভালো করে যদি পড়েন, লেটেস্ট যে তারা হচ্ছে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, দুইটি দেশ একসাথে বসে সম্ভবত জানুয়ারি মাসে, 24শে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে, সেটা যদি ভালো করে পড়েন তাহলে দেখবেন যে আসলে যেটা বলা হয়েছে এটা আসলে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, মানুষকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে বলা হবে যে হচ্ছে এটা হলো না, করলো না, তারপরে একটা বিদ্বেষ রাজনীতি আমরা করব, আমরা স্লোগান দিব, বক্তব্য দিব। কিন্তু বাস্তবে ওই আইন অনুযায়ী, ওই আইনের যে সংশোধনীটা আছে, যে কোনো একটি পক্ষ যদি মনে করে এই বন্দি বিনিময় ব্যাপারটা শুধুমাত্র ক্রিমিনালাইজেশনের ব্যাপার না, এটার মধ্যে হচ্ছে গিয়া পলিটিক্যালাইজেশন আছে, তাহলে তা যে কোনো পক্ষ এই বন্দি বিনিময়ের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে ভিন্ন মত করতে পারে। এবং আরো ব্যাপার আছে, যার যার রাষ্ট্র নিরাপত্তার ক্ষেত্রেও তারা বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখবে না। এখন তো আবার সবকিছুকে যে কোনো একটা সহিংসতা ঘটলেই আমরা বলতে পারি, বলার চেষ্টা করা হয় যে এটা রাজনৈতিক সহিংসতা। তো রাজনৈতিক সহিংসতাকে তো আমরা বলে বলে রাখতেছি, কিন্তু এই রাজনৈতিক সহিংসতা বা রাজনীতিকরণটা যদি হয়, তখন বিষয়টা আর হচ্ছে ক্রিমিনালাইজেশনের জায়গাটা আর থাকবে না। ওটাকে যখন আমরা পলিটিক্যালাইজেশন, এবং আসলে তো এটা পলিটিক্যাল বিষয়, এটা তো নন পলিটিক্যাল বিষয় না। এখানে হত্যাকাণ্ডের ব্যাপার রয়েছে, এখানে আরো অনেক অপরাধ রয়েছে, ফৌজদারি অপরাধ রয়েছে, কিন্তু তার সাথে আবার রাজনীতিও তো রয়েছে। তো ফলে মনে হয় না সেই সুযোগ আমরা ভারতের কাছ থেকে পাবো এই চুক্তির মধ্য দিয়ে। জি আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে তানভীর হোসেন, আপনি যদি একটু যোগ করতেন এই বিষয়ে। ধন্যবাদ। আমার মনে হয় রুবেল ভাই অনেকখানি বলেছেন, আমি দুটো পয়েন্ট একটু যোগ করি। প্রথমটা হলো যে বাংলাদেশ নোট ভার্বাল পাঠিয়েছে। নোট ভার্বাল বিষয়টা একটু বুঝতে হবে। নোট ভার্বাল যেটা হলো সেটা হলো যে আমাদের মানে আমাদের যিনি হেড অফ ফরেন মিনিস্ট্রি তিনি কিন্তু সিগনেচার করেননি।
তার অফিস থেকে অন্য কেউ সিগনেচার করেছে। এটা কূটনৈতিক বিষয়টা হলো যে আমি জানাতে চাচ্ছি আপনাকে আরেকজনের মাধ্যমে। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া, মানে এটা ইট ইজ নট ভেরি মাচ সিরিয়াস লেটার। এটা হলো একটা ইনফরমেশন দ্যাট হলো আমরা আপনাদেরকে রিকোয়েস্টটা করেছি আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি। মানে আহ, পররাষ্ট্র দপ্তর তার অফিস থেকে সেখানকার একজন দায়িত্বশীল ব্যক্তি পাঠিয়েছেন এবং এটাতে কোনো স্বাক্ষর নেই। এটা হলো, আমি একাডেমিক জায়গা থেকে বলছি, যেহেতু আমি মানে আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এর স্টুডেন্ট, সেই জায়গাটা থেকে আমি এই জায়গাটা একটু ক্লারিফাই করলাম যে এই জায়গাটা আসলে খুব মানে এটা খুব সেই রকমের একটা লেটার না, খুব সিরিয়াস লেটার না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এই শুধুমাত্র এই চুক্তিটাই, আপনার যে বন্ধু বিনিময় চুক্তিটা আছে এই চুক্তিটা অকার্যকর হয়ে গেছে। তো এই চুক্তির আওতায় এই ওনাকে ফেরত পাঠাতে নিয়ে আসা হবে, এনে এখানে বিচার করবেন। আমি খুব অবাক হয়ে যাই, এর আগে কখনো আমাদের বিভিন্ন বাড়িতে আমরা বিভিন্ন ফর্মে তত্ত্বাবধায়ক সরকার বা বিভিন্ন ফর্মে আমরা দেখেছি এখন অন্তর্বর্তীকালীন সরকার, তো যে মানুষরা আছেন তারা কিন্তু রাজনৈতিক বক্তব্য কম দিতেন, কিন্তু এই সরকারে যারা আছেন তারা প্রত্যেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। যে এই বিষয়টা কিন্তু আসলে এই যে বলা, রুবেল ভাই খুবই যথার্থভাবে বলেছেন যে তারা তাদের সমর্থকদেরকে একটু শান্ত করার জন্য কিংবা উৎসাহ দেওয়ার জন্য এই কথাগুলো বলছেন। এগুলো আসলে একটা সৌজন্য কথাবার্তা, এগুলো মধ্যে কোনো সিরিয়াস ইন্টেনশন আছে বলে আমি মনে করি না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন একটু ছোট করে আপনার কাছেই আসি, তারপরে আমি আবার একটু সাইদুল হক রুবেলের কাছে যাব। যে বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাওয়ার আশ্বাস দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমি আসলে এখানে যে বিষয়টি বুঝতে চাচ্ছি, তানভীর হোসেন আপনার কাছেই আসি, যে 1 বছর সময় কি নাও পেতে পারে এমন কোনো আশঙ্কা আসলে তাদের মধ্যে কাজ করছে? সরকার কি এমন কোনো কারণ দেখছেন যে 1 বছর সময় তারা পাবেন না? এই যে আইন উপদেষ্টা বলছেন যে বছরখানেক সময় পেলে, একটি তো আমরা ধারণা পেয়েছি প্রধান উপদেষ্টার কাছ থেকে এবং প্রেস উইং এর কাছ থেকে যে 2025 সালের শেষ নাগাদ অথবা 26-এর জুন নাগাদ নির্বাচনের একটি কথা বলা হয়েছে, এই ধরনের একটি কথা বলেছে। কিভাবে দেখছেন বিষয়টি তানভীর হোসেন? আমার কাছে মনে হয় যেটা, যে উনি ওটাকে ভ্যালিডেট করতে চাচ্ছেন। আপনার প্রথমত হলো যে প্রধান উপদেষ্টা যেহেতু 1 বছরের মতো একটা টাইমলাইন বলেছেন, সেই টাইমলাইনটাকে ভ্যালিডেট করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এ কথাটা বলেছেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। দ্বিতীয়ত হলো যে সংস্কারের যে আকাঙ্ক্ষা এবং সংস্কারের যে নমুনা এই কতদিনে আমরা দেখলাম, তাতে 1 বছরের জায়গায় 5 বছর হলেও ওনারা কিছু করতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এবং সেটা আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস দিয়ে কিছু যায় আসে না, কিন্তু প্রশ্ন যেটা হলো যে ওনারা কি কি সংস্কার করবেন সেই জায়গাটাতে, এবং সেটা যে অগ্রগতি। যদি বিষয়টা এমন হতো যে আপনি 12 মাসের একটা টার্গেট নিয়েছেন, প্রতি মাসে আপনি হলো যে একটা আপডেট দিচ্ছেন সরকারের পক্ষ থেকে, প্রতি মাসে একটা মান্থলি আপডেট দেওয়া হচ্ছে যে আমরা এত পার্সেন্ট কাজ এগিয়েছি, বা আমরা এত পার্সেন্ট কাজ আমরা হলো যে আমরা এই জায়গাটাতে পিছিয়ে আছি, আমরা এই জায়গাটায় কাজ করার চেষ্টা করেছি। সো এই পুরো বিষয়টা আমার কাছে একটা বায়বীয় বিষয় মনে হচ্ছে, এবং এই বায়বীয় বিষয়টাতে আমি আসলে কখনোই ওনাদের কথাবার্তা থেকে কোনো স্পেসিফিক কোনো টার্গেট, স্পেসিফিক কোনো ওরিয়েন্টেশন আমি দেখি না। আর এই যে আমরা যদি সময় পাই, এর মধ্যে কিন্তু আপনি একটা এখানেও একটা সুযোগ রেখে দিলেন। ভাই আমি তো অন্যান্য কাজে, আপনারা এই যে এইসব অন্যান্য কাজে ব্যস্ত করে ফেলছেন আমাকে, আমি সংস্কার করতে পারিনি। আপনারা রাজনৈতিক সমঝোতা করতে সময় লেগে গেছে, ঐক্যে সময় লেগে গেছে, সো ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা দেখি যে এই সুযোগগুলো রেখে দেওয়া হয়। সো আমি প্রত্যাশা করব যে এই জায়গাগুলোতে ওনারা যেন একটু ক্লারিটি দেয়। এই কথাটা আমি বারবারই বলি যে ওনাদের এই কথার মধ্যে আমরা অনেক বেশি রাজনৈতিক যতটা পাই, ক্লারিটি কিন্তু আমরা পাই না। আমি জানি না রুবেল ভাইরা অভিজ্ঞ রাজনীতিবিদ, ওনারা ক্লারিটি পায় কিনা, ওনারা হয়তো আরো ভালো বলতে পারবেন। জি, সাইদুল হক রুবেল, আমি আপনার কাছে আসবো, আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো এবং এই বিষয়টি নিশ্চয়ই আপনার কাছে আসবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, ডক্টর সাইদুল হক রুবেল এবং তানভীর হোসেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি খুব দ্রুত প্রশ্নে চলে যেতে চাই। আরও দু তিনটি বিষয় রয়েছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে। আমি একটু সাইদুল হক রুবেল আপনার কাছেই আসি। যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে আইন উপদেষ্টা যেটি বলেছেন যে বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি, যেমনটা তানভীর হোসেন বলছিলেন। আপনি যদি এই বিষয়ে একটু ছোট করে কিছু যোগ করতে চান, এরপরে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে। জি। প্রথম কথা হচ্ছে, তানভীর ভাইয়ের এই বক্তব্যের পুরোটার সাথে আমি একমত। হ্যাঁ, পুরোটার সাথে আমি একমত। এরপর আমি একটু আমার ব্যক্তিগত একটু অনুভূতির কথা বলি, যে এটা বলা যায় হচ্ছে মানে মর্নিং শোজ দ্য ডে, মানে দিনটা কেমন যাবে সকাল দেখলে বোঝা যায়। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সকাল অনেকদিন আগেই কেটে গেছে, এখন সকাল কেটে গেছে। এখন আসলে আমরা উনাদের সার্বিক কথাবার্তায়, আচার আচরণে আমরা কিন্তু তীব্রভাবে হতাশ। এবং আমরা ভাই বলি যে ব্যাপারটা এরকম যে এখন আর হচ্ছে আমাদের ওই ইয়াতে আর লাগবে না। একটা কথা আছে বাংলায়, ওই কথাটা একটু খারাপ লেখা, যে ভিক্ষা চাই না, কুকুরটা সামলাও। হ্যাঁ, ভদ্রভাবে বললাম, কুকুরটা সামলে নাও। তো আমাদের ব্যাপারটা হচ্ছে ভাই, আপনাদের আমরা মনে করি, আমরা আমাদের পার্টি মনে করে, এবং আমি মনে করি অধিকাংশ জনগণ মনে করে ঠিক এই মুহূর্তে দাঁড়ায়, যে আপনারা একটা কাজ নিশ্চিতভাবে করেন। সেই কাজটা হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেন। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তার নেতৃত্বকে বেছে নেবে, এবং জনগণের নির্বাচিত নেতৃত্বই, ঠিক আছে, বাংলাদেশের এই রাষ্ট্র, এই রাষ্ট্রের যা কিছু মেরামত লাগে সেই মেরামতটা ঠিক করবে। এবং আপনারা হচ্ছে যে এত সংস্কার সংস্কার বলছেন, আপনাদের মানে আমরা যেমন নির্বাচনের রোড ম্যাপ, এই সংস্কারও তো একটা রোড ম্যাপ থাকা দরকার। আসলে এই জায়গায় এই সমস্যার থেকে কোন সমস্যা নেবেন? এবং সংস্কার মানে কি? আসলে মানুষ কিন্তু ভিন্ন কিছু মনে করছে। মানুষ মনে করছে সংস্কার মানে হচ্ছে এক দলের লোককে ভাগিয়ে আরেক দলের লোককে গদিনসীন করা, এক দলকে বাদ দিয়ে আরেক দলকে নিয়ে, এক ছবি নামিয়ে আরেক ছবি টাঙানো। এগুলোকে মানুষ হচ্ছে অনেক সময় সংস্কার মনে করছে। আর এই যে সময়টা চাচ্ছেন, সেই সময়টা মানুষ বিশ্বাস করে না, যা বাংলাদেশের জনগণ এখন আর বিশ্বাস করে না যে আপনার সংস্কারের জন্য 1 বছর সময় লাগবে। মানুষ সন্দেহ করে যে 1 বছরে আপনারা আপনাদের নিজেদের একটা রাজনৈতিক দল তৈরি করবেন, এবং সেই নিজেদের রাজনৈতিক দল তৈরি করবার জন্য আপনাদের নিজের পক্ষে 1 বছর সময় লাগবে। তাই হচ্ছে আপনারা হচ্ছে সময়টা নিচ্ছেন। আমরা মনে করি যে হচ্ছে এত সময় লাগার কোনো সুযোগ নাই, ঠিক আছে। কারণ বিভিন্ন তো একের পর এক তো কমিশন করে দিয়েছেন, কমিশনের মতো কাজ করছে, কমিশন রিপোর্ট করবে, ঠিক আছে। সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুন, আলোচনা করার পর অনেক দ্বিমত থাকবে, অনেক ভিন্ন মত থাকবে। এবং আজকে যদি আপনারা ধরেন কথার কথা 5 বছর লাগিয়ে সংস্কার করলেন, এবং এই 5 বছরে দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা, আপনারা জনপ্রিয়তা খুবই খারাপ হবে। এরপর যে দল জনগণের ভোটে নির্বাচিত হবে, যে বা যাহারা নির্বাচিত হবে, তারা আপনাদের এই সংস্কারের সমস্ত কাগজগুলোকে ছুঁড়ে ফেলে দেবে এই সংস্কারের কাগজগুলোকে, ঠিক আছে। ফলে আপনারা হলো সব দায়িত্ব নেন না। মাথায় রাখেন, আপনার একটা আপদকালীন সরকার, আমরা একটা বিপদে পড়ে গেছিলাম, সেই বিপদ থেকে বাঁচবার জন্য, ঠিক আছে, আমরা একটা সবাই একটা মোটামুটি আপনাদেরকে গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করে আমরা কিন্তু সবাই মেনে নিয়েছি। জি, সাইদুল হক রুবেল, তাহলে এই জায়গায় ওই কথাটি জনগণের ম্যান্ডেটের উপর আপনারা দাঁড়িয়ে নাই কিন্তু, ঠিক আছে। জি, সাইদুল হক রুবেল, তাহলে এখানে আবারও সেই প্রশ্ন আসছে যে রাজনৈতিক দলগুলো এখন যত ভালো কথাই বলুক না কেন, ক্ষমতায় গেলে তারা হয়তো আর বদলে যেতে পারে, যেই গোল টেবিল বৈঠকে যে আলোচনা আসলে হয়েছে। আচ্ছা, আমি এখন একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমি একটু তানভীর হোসেন আপনার কাছেই আসি। একটি ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন। কুমিল্লার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে, এবং এই ঘটনা জন্য মুক্তিযোদ্ধা কানুর পরিবার স্থানীয় জামায়াত ইসলামীর সদস্যদের দায়ী করলেও দলটি নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। এখন একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা, যে বা যারাই করুক, এটি তাদের অভিযোগ, আমরা জানি না, নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী বের করবে, অপরাধীদের বের করবে। আমি যদি একটু নেটিজেনদের ভাষায় প্রশ্নটা করি, নেটিজেনরা যেমন মাঝে মধ্যে আমরা দেখি যে সামাজিক মাধ্যমগুলোতে লেখে, এমন বাংলাদেশ কি চেয়েছিলাম আমরা? আমি একটু আপনার কাছে এভাবেই প্রশ্নটা রাখতে চাই, তানভীর হোসেন, এমন বাংলাদেশ কি চেয়েছিলাম আমরা? এটা অত্যন্ত দুঃখের বিষয় যেটা হয়েছে, যেটা আমরা দেখেছি, এটা আর নেওয়া যাচ্ছে না। সত্যিকার অর্থে এমন বাংলাদেশ আমরা চাইনি।
যারা এটাকে অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, যে যে ভাষায় এটাকে ফ্রেম করতে চায়, তারা কি চেয়েছে? তারা কি এটাই চেয়েছে? এই বিষয়গুলোতে একেবারে এবারই প্রথম আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বক্তব্য এসেছে, এবং এই বক্তব্যটাকে আমি স্বাগত জানাই। কিন্তু এই বক্তব্যগুলো, এই ঘটনা কিন্তু এটাই প্রথম না। এর আগে আরো অনেক কটি ঘটনা ঘটেছে। তখনই যদি এই বক্তব্যগুলো আমরা আরো স্ট্রংলি পেতাম, তাহলে কিন্তু হয়তো অনেকখানি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। আমরা একজন, মানে আমি জানি না কেমন ধরনের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা পেলাম। আহ, মানে এই বিষয়গুলোকে নিয়ে প্রথমত আপনার দুটো জিনিস মাথায় সত্যিকার ভাবে মেনে নিতে হবে। একটা হলো যে পুলিশ সমাজের যে ভূমিকাটা রাখে আইন নিয়ন্ত্রণের, সেটা ভেঙে পড়েছে। যার যা খুশি করছে, এবং এই প্রতিশোধগুলো যার জন্য, এই ঘটনাগুলো ঘটানোর জন্য তারা রাজনৈতিকভাবে উৎসাহিত হচ্ছে। যদি কোনো একজন রাজনৈতিক নেতৃত্ব বলে, যে কোনো দলেরই হোক, সে বলে যে আমি বিজয় দিবস মানি না, আপনি তাকে গ্রেফতার করছেন না কেন? আপনি কেন বলছেন না যিনি বিজয় দিবস মানি না বলে তিনি রাষ্ট্রদ্রোহিতায় সামিল অপরাধ করছে? আপনারা তখন কেন কণ্ঠ ইয়ে করছেন না? তখন কেন আপনারা প্রোটেস্ট করছেন না? তো আপনি যখন হেড থেকে যখন এই ধরনের কথা ডিজাইন হবে, তখন কিন্তু গ্রাউন্ডে আপনি ইফেক্টে এরকমই পাবেন। সো এখন আমরা দেখছি যে যেটা হয়েছে আহ, কুমিল্লাতে, সেটা আমরা ভীষণ রকমের হতাশ এবং ভীষণ রকমের আমরা ফ্রাস্ট্রেটেড। কারণ হলো যে যারা করছে, এবং এটা করছে, আপনি সবগুলোই দেখেন এক ধরনের মিডিয়া ট্রায়ালের মতো হচ্ছে, সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মতো হচ্ছে। সবগুলো জিনিস সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হচ্ছে, কপি হচ্ছে, শেয়ার হচ্ছে। তার মানে কি, একটা অপমানকে আরো বারবার আমরা অপমান করছি। তো আমার কাছে মনে হয় যে আরেকটা বড় বিষয় সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে যারা 1971 সালে যে দলগুলো বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, শুধু আওয়ামী লীগ তো একা কাজ করেনি, সেখানে আরো অনেক কটি রাজনৈতিক দল কাজ করেছে এবং স্ট্রংলি ছিলেন। তো তারা কেন কথা বলছে না? তারা কেন এগিয়ে আসছে না? তারা কেন বলছে না যে না, এটা আমরা চাই না, এরকম বাংলাদেশ আমরা চাই না, এটা আমরা হতে দিতে পারি না? তো আমাদেরকে, আমার মনে হয় যে এটা, এই জায়গাটাতে বাংলাদেশ প্রশ্নে, 1971-এর প্রশ্নে সবাইকে উচ্চকণ্ঠ হতে হবে, সবাইকে দ্ব্যর্থহীন ভাবে বলতে হবে যে না, এগুলো হতে দেয়া যাবে না। আমরা অবশ্যই আমাদের সূর্য সন্তানদের, আমাদের বীর সন্তানদের সগৌরবে আমরা তাদেরকে আমরা দেখতে চাই। কারণ আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে, এর আগে সরকারিভাবে একজন মুক্তিযোদ্ধার কে আপনার তার বিদায়ী সময় তাকে কিন্তু রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়নি। সো এখন রাষ্ট্র কি করে, আপনার সেই কথা, সেই প্রশ্ন আসতেছে, রাষ্ট্র যখন অপরাধ করে তখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনি এখন একজন ব্যক্তি অপরাধ করেছে, সেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলছেন, তার সমর্থন নিয়ে কথা বলছেন, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে তো কথা বলছেন না, সরকারের বিরুদ্ধে কথা বলছেন না। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আমার মনে হয় যে সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কথা বলতে হবে। কারণ হলো যে এইসব মুক্তিযুদ্ধের কারণে কিন্তু আমরা বাংলাদেশ পেয়েছি। এখন যদি আপনি মনে করেন যে না, পূর্ব পাকিস্তানকে এখানে পুনর্বাসন করবেন, তাহলেই সেই প্রশ্নেরও কিন্তু একটা উত্তর এই জাতি অবশ্যই দিবে। ধন্যবাদ। জি, জি, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন সাইদুল হক রুবেল, আপনি এই বিষয়ে কি বলবেন? বিষয়টা তো খুব দুঃখজনক। আর তানভীর ভাই সেটা বলেছে যে এটা তো প্রথম ঘটনা না, নানান ঘটনা আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি। এবং যতই ঘটনাগুলো ঘটছে, এই আপনি যেটা বললেন আশফাক ভাই, যে এমন বাংলাদেশ চেয়েছিলাম কিনা, নেটিজেনদের ভাষা, এটা তার ভাষা না, নেটিজেনদের ভাষা। তো আমি একজন, আমি তো এই আন্দোলনে একজন অ্যাক্টিভিস্ট ছিলাম, ঠিক আছে। আমার পার্টি, আমাদের ছাত্র সংগঠনের কর্মীও তো হচ্ছে গিয়ে এই আন্দোলনে শহীদ হয়েছেন, মারা গেছেন, এবং বাংলাদেশে অসংখ্য মানুষ মারা গেছে। আজকে তারা যা করতে চাচ্ছে তা করার জন্য কিন্তু হচ্ছে মানুষগুলো আন্দোলনে যায় নাই, মানুষগুলো এই আন্দোলনে যায় নাই। এই আন্দোলনের ব্যাখ্যা, এই আন্দোলনের গুরুত্ব, এটা বিকৃত করা হচ্ছে, এবং বিকৃত করে ফায়দা হাসিল করার চেষ্টা করা হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আন্দোলনের স্পিরিট ধ্বংস করা হয়ে গেছে।
আন্দোলনে বেহাত হয়ে গেছে, এবং আন্দোলন বেহাত হয়ে গেছে বলেই আজকে এই গত কয়েকদিন আগে, মাসখানেক আগে, একজন মুক্তিযোদ্ধার কবরও তো ভাঙচুর করা হয়েছে, সেই কবরও তো আগুন লাগানো হয়েছে। সে তো কয়েক বছর খানেক আগে মারা গেছে, সে তো এই আন্দোলনের সময় এই যে হত্যাকাণ্ড এগুলোর সাথে জড়িত ছিল না, এবং সে আওয়ামী লীগও করতেন না, তিনি জাসদ করতেন। তো তার কবরের উপরও তো হচ্ছে গিয়ে আহ, মানে হয়েছে আর কি, অপমান করা হয়েছে তার কবরকে। এবং আমরা তো দেখেছি যে, আমি বলি আর কি, যে আমিও ছাত্র ইউনিয়ন করতাম, তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, ঠিক আছে, মতিয়া চৌধুরী। আহ, তাকেও তো হচ্ছে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি, তাকে মুক্তিযোদ্ধা ছিলেন, হয়তো তানভীর ভাই তার কথা বলতে চেয়েছেন। প্রতিবাদ হয়নি, প্রতিবাদ মানুষ করছে, রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছে এই মুক্তিযোদ্ধার এই বিষয় অপমানকে নিয়ে। এবং সেটা মানে মুক্তিযোদ্ধা আবার ব্যাপার আছে তো, তিনি কিন্তু রাষ্ট্রীয় খেতাবধারী বীর প্রতীক, ঠিক আছে। অর্থাৎ বীর প্রতীক তো সবাই পায় না, সম্ভবত 614 বা 620 এরকম অল্প কয়েকজন মানুষ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন মুক্তিযুদ্ধ নিয়ে। তো সেরকম একজন মানে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে হচ্ছে গিয়ে করা হবে, এবং এটাকে খুব ছোট ঘটনা করে দেখানোর দরকার নেই আর কি। হ্যাঁ, এখন জামাত হচ্ছে 2-3 জনকে বহিষ্কারও করতে পারে, লোক দেখানো অনেক কাজ করতে পারে, এই লোক দেখানোর বিষয়গুলো ব্যাপার না। এটা হচ্ছে আপনি নেতৃত্ব যা বলবেন, আপনার কর্মীরা সেইভাবেই বিভিন্ন জায়গায় কার্যক্রম করবে। অর্থাৎ আপনি যা বিশ্বাস করেন, আপনি তো ভণ্ড একটা চেহারা নিয়ে বসে আছেন, ঠিক আছে, একটা ইনক্লুসিভনেস এর চেহারা নিয়ে হচ্ছে মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন, ইনক্লুসিভ করবেন বাংলাদেশ। আসলে বাংলাদেশ তো আপনি ইনক্লুসিভ করবেন, ঠিক আছে। এটা করা কোনো ধরনের ইচ্ছা আপনাদের নাই আর কি। আপনাদের হয়তো কোনো এজেন্ডা আছে, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, হ্যাঁ, আমাদের হচ্ছে শতবর্ষের সংগ্রাম, শতবর্ষ ধরে অনেক মানুষের রক্ত ত্যাগ, জীবন ত্যাগ, এবং 71-এর লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ শহীদ, 2 লক্ষ মা বোন সম্ভ্রমের বিনিময় আমার বাংলাদেশ। এটা তো খুব সহজ না। তো সাইদুল হক এটাকে রুবেল, সরাসরি ভাবে তো এটাকে আপনি হচ্ছে ডিনাই করতে পারবেন না। তো নানান ধরনের বাক্য মানে জড়িয়ে জড়িয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু এটা আমরা মানুষ বুঝবো না, ঠিক আছে। এবং 71-এর প্রশ্নে কোনো ধরনের আপোষ রাফা হচ্ছে গিয়ে আমরা করবো না। জি সাইদুল হক রুবেল, আমাদের হাতে সময় খুব কম। আমি আশা করব যদি আপনারা 2.5-3 মিনিটের মধ্যে ছেড়ে দেন, কারণ আমার প্রশ্নটা করতেই 30-40 সেকেন্ড লাগবে, কিন্তু ইনফরমেশনটা দিতে হবে। আমি একটু তুলে ধরি। আপনারা নিশ্চয়ই দেখেছেন দৈনিক আমার দেশ পত্রিকা আবার নতুন করে এসেছে, এবং এটির প্রথম ইয়েতেই আপনার যে পত্রিকার যে নিউজ, সেখানে একটি নিউজ নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। তার কয়েকটি উল্লেখযোগ্য অংশ আমি একটু তুলে ধরি। সেখানে যে কথাগুলো বলা হয়েছে তার সামারিও যদি বলি, যে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসাবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন, কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে তথ্য জানা গেছে, এটি আমার দেশ পত্রিকা বলছে। এবং অনুসন্ধানে আরও জানা গেছে, আমার দেশ পত্রিকা বলছে, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার সমন্বয় করে 4 আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। এই প্রতিবেদনে আরও অনেক তথ্য রয়েছে, নিশ্চয়ই আপনারা দুজন দেখেছেন। আমি দর্শকদের সুবিধার জন্য আসলে এই তথ্যগুলো একটু তুলে ধরলাম। এই যে তথ্যগুলো রয়েছে, দেয়া হয়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি? প্রতিবেদনটি আপনি কিভাবে দেখছেন? তানভীর হোসেন, আপনি যদি আমাকে একটু বলতেন শুরুতে। জি, আমার দেশ পত্রিকা অনেকদিন পরে ফিরে এসেছে, তো তাদের তো একটু অ্যাটাক করতে হবে। তো তারা একটা অ্যাটাক করেছে, এটা নিউজ ম্যাটেরিয়াল হিসেবে খুব ইন্টারেস্টিং। কারণ হলো যে এর ভিতরে আপনার হলো যে হেডলাইনে যেটা বলেছে তার ভিতরে যে ব্যাখ্যা আছে, রিপোর্টটি আমি পড়ার চেষ্টা করেছি, তো সেটার সাথে মিলে না। বিশেষত নতুন কোনো খবর নাই, এই খবরগুলো অনেকদিন ধরে আলোচিত হচ্ছে, এবং এই খবরগুলো আমরা অনেকবারই শুনলাম, আমরা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গাতে আমরা শুনেছি। এটাকে আমরা বলি থিওরি অফ কনস্পিরেসি। থিওরি অফ কনস্পিরেসিতে আপনি
বলবেন যে আমি বললাম যে আপনার সাথে আমার কথা হয়েছে, রুবেল ভাই বললো যে ওনারা তো ভীষণ এরকম একটা প্ল্যান করেছে। তো কথা হওয়া আর হলো যে একটা প্ল্যান করার মধ্যে তো অনেক পার্থক্য আছে। আর বাংলাদেশ অ্যাটাক করার করেছে, বাংলাদেশ কিভাবে অ্যাটাক করবে সেই প্ল্যানও নিশ্চয়ই শেখ হাসিনা দিয়েছে। সেটা যদি মাহমুদুর রহমান সাহেব যদি শেয়ার করতেন তাহলে আমরা উপকৃত হতাম। প্রথমত হলো যেটা আমাদের বুঝতে হবে যে এই ভারত বিরোধী যে সেন্টিমেন্টকে ঘিরে একটা সমাজের মধ্যে কিন্তু একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হয়েছে দীর্ঘদিন ধরে, সেটা সফলভাবে হয়েছে। তো সেই আলোচনা আমি যাব না, কিন্তু সেটাকে একটু আবার একটু বুস্ট আপ করা, সেটাকে আসলে আপনার যে কোনো রাজনৈতিক চেতনা যাই বলেন সেগুলো তো আসলে ধরে রাখার জন্য মাঝে মধ্যে বুস্ট আপ করতে হয়। তো তিনি বুস্ট আপ করেছেন, তার খবর আবার ডক্টর আসিফ নজরুল সাহেব শেয়ার করেছেন। তো এগুলো চলছে। তো এই নিউজ ম্যাটেরিয়ালের মধ্যে আসলে এমন কিছু নাই যেটা দিয়ে আমরা আসলে আলোচনা করতে পারি। আমি যেটা বলবো যে আমার দেশের মতো পত্রিকা শুধুমাত্র একটা রাজনৈতিক প্রচারপত্রের ভূমিকায় না এসে যদি স্পেসিফিক নিউজে স্পেসিফিক সূত্র উল্লেখ করে যদি বলেন তাহলে জাতি উপকৃত হয়। কিন্তু জাতিকে এইভাবে সময় দিয়ে এভাবে বিস্ময়কর নিউজ দিয়ে জাতিকে মন্ত্রমুগ্ধ করার দিন বোধহয় পার হয়ে গেছে। এখন বোধহয় নতুন করে ভাবতে হবে। সেই জায়গাটাতে বোধহয় তারা নতুন করে শুরু করেছে, তাদের প্রতি আমার শুভকামনা। কিন্তু তারা আগে যেরকম নিউজ করতো সেরকম নিউজ যদি তারা চালিয়ে যায় তাহলে নিশ্চয়ই সেটাও নিশ্চয়ই যথেষ্ট বিনোদনের কারণ হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ সাইদুল হক রুবেল। আপনি এ ব্যাপারে কি বলবেন? এটা খুব মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, গল্পটা অনেকটা থ্রিলার সিনেমার মতো আর কি। ঠিক আছে, নতুন ভাবে ফিরে আসা। তো নতুন ভাবে একটি পত্রিকায় ফিরে আসলে তার কাটতি বাড়াতে হবে। তো পপুলিস্ট কথাবার্তা একটু বললে ভালোই হয়। কিন্তু আমি এটা কথা একটু মজা লাগতেছিল আমার, একেবারে রয়ের অজিত দোভাল তার সাথে শেখ হাসিনার কথা। এটা তো আর আড়ি পাতার যন্ত্র ছিল না আমাদের মাহমুদ রহমান সাহেবের কাছে। তিনি এই তথ্য কোথায় পেলেন? তার সাথে রয়ের কি খুব গভীর বন্ধুত্ব আছে, যে যেখান থেকে তিনি তথ্যগুলো পাচ্ছেন? এটা বললে জাতি উপকার হয়, দেশ ও জাতি উপকার হয়। যে কোথা থেকে তিনি এই এক্সক্লুসিভ তথ্যটা পেলেন? সেই সময় তো সমস্ত মেকানিজম সব হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার তৈরি করা। সেই মেকানিজমের সাথে তো নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড কোনো নেগোসিয়েশন হয়েছে। সেই নেগোসিয়েশনের মধ্য দিয়ে তথ্যগুলো পাচ্ছেন মাহমুদুর রহমান সাহেব, নাকি হচ্ছে মানে আবার অজিত দোভালের সাথে বন্ধুত্ব রয়েছে, অজিত দোভালই চা খেতে খেতে বলে দিয়েছে, বন্ধু আমার সাথে তো এরকম কথা হয়েছিল। ফলে এই কথাবার্তা বলে, হ্যাঁ, পত্রিকার কাটতি বাড়বে। আবার দেশে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া দিয়ে মবক্রেসি তৈরি হচ্ছে, হ্যাঁ, মব তৈরি হচ্ছে। তো সেটা আবার মনে হয় দিন দিন একটু কমে যাচ্ছে। এখন আর মানুষ অতটা বিশ্বাস করছে না ফেসবুক বা ইউটিউবের ব্যাপার স্যাপার। তো মব তৈরি করার ক্ষেত্রেও তো জাতীয় দৈনিকের ভূমিকা থাকে অনেক দেশে, অনেক সময়। বাংলাদেশেও সেটা হবে কিনা। তবে আমি বিশ্বাস করতে চাই যে 24-এ অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। অতীতে যা কিছু ভুল ভাল করেছে, ঠিক আছে, সরকারে থেকে করেছে, বিরোধী দলে থেকে করেছে, সেই ভুলভাল আর হবে না। ঠিক আছে, জি, সংশোধন করবেন মানুষ। ঠিক জি, আছে, আপনাকে একই সাথে তিনি জি, রাষ্ট্রের কাছ থেকেও বেতন নিয়েছেন, আবার বেসিমকোর কাছ থেকেও বেতন নিয়েছেন, না? এরকম তথ্য তো আমাদের মনে আছে আর কি। পরে অবশ্য সংশোধন করেছে, বেসিমকোর টাকাটা আর নেন নাই তিনি। তো সেভাবেই হচ্ছে আহ, বদলে যাওয়ার সুযোগ আছে। তো রাজনীতিবিদদের বদল করবার আহ্বান তো প্রথম আলোচনার মধ্যে ছিল। সবারই বদল হতে হবে, সংবাদ মাধ্যমেরও বদল হতে হবে। জি, আপনাকে ধন্যবাদ সাইদুল হক রুবেল। তানভীর হোসেন, আমি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে হয়তো 1 মিনিট পাবো, আমি ছোট্ট করে একটি প্রশ্ন আপনার কাছে করি। এই যে আমরা দেখলাম যে বাংলাদেশে বিপিএল এর উদ্বোধন উপলক্ষে অথবা বিপিএল এর অনুষ্ঠানে বিসিবিতে কনসার্ট এসেছেন রাহাত ফাতে আলী খান। এর আগে সম্ভবত আতিফ আসলামও এসেছেন, এবং আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে ভারতীয় যারা তারকা অথবা সঙ্গীত শিল্পী তারা এসেছেন। আমার প্রশ্নটা আসলে হচ্ছে, কালচারাল এক্সচেঞ্জে সবাই আসবেন সবাই যাবেন সেটা এক জিনিস, কিন্তু সেন্টার স্টেজটা সবসময় আমরা দেখেছি বিদেশি শিল্পীরা পায়। এর মাহাত্ম্যটা আসলে আমি বুঝতে পারি না। এটি আমার একটি প্রশ্ন।
এখন আমরা যেমন দেখছি রাহাত ফাতে আলী খানরা আসছেন, একসময় আমরা দেখেছি ভারতীয় শিল্পীরা আসছেন এবং তারাই সেন্টার স্টেজ পাচ্ছেন। বাংলাদেশের শিল্পীরা কেন সেন্টার স্টেজ পান না? বাংলাদেশের বড় আয়োজনে, বাংলাদেশের বড় অনুষ্ঠানে কেন পান না? তানভীর হোসেন। জি ধন্যবাদ। কেন পান না এটা তো আয়োজকরা আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারতেন যে কেন পান না। এটা দুটো দিক আছে আমার কাছে মনে হয়, একটা হলো সাংস্কৃতিক আর একটা হলো অর্থনৈতিক। তো প্রথমে অর্থনৈতিকটা বলি, বাংলাদেশের শিল্পীরা যদি একটা শো করেন বড় জোর 1 থেকে 3 লক্ষ টাকা তারা রেমুনারেশন হিসেবে পান। এখানে যদি পাকিস্তান বা ভারতের একজন শিল্পী আসেন তারা 3 থেকে 5 কোটি টাকার মতো করে তারা রেমুনারেশন পান। তো দেখেন অঙ্কটা কিন্তু ভয়ঙ্কর রকমের গ্যাপ। হ্যাঁ, কোথায় আপনার 1 থেকে 3 লাখ আর কোথায় 3 থেকে 5 কোটি টাকা। পত্রিকার মাধ্যমে আমরা যেটা জানলাম যে রাহাত ফাতে আলী খান তিনি 3.5 কোটি টাকা নিয়েছেন। তো এগুলো সব টাকা এবং সেগুলো যাচ্ছে। দ্বিতীয়ত হলো যে সাংস্কৃতিক আমাদের যে মানসিকতা, সেখানে আপনি দেখবেন যে একটা তো কালচারাল হেজিমনি আছে, এটা পুরো সাউথ এশিয়াতে আছে, ইন্ডিয়ান কালচারাল হেজিমনি। তানভীর হোসেন, যারা পাকিস্তানের জনপ্রিয় শিল্পী তারা আবারও ইন্ডিয়ান কালচারাল হেজিমনি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। তারা হিন্দিতে গান করেন এবং হিন্দি গানগুলো করেই তারা। তানভীর হোসেন, আমাকে শেষ করতে হবে আমাদের। আমি অত্যন্ত দুঃখিত, শেষ সময় প্রশ্নটি আপনাকে করেছি। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আলোচনা করব। কালচারাল এক্সচেঞ্জ এবং বাংলাদেশের কালচারাল সেক্টর নিয়ে অবশ্যই আলোচনা করব। আমাদের সময় একদম শেষ, অতিরিক্ত সময় আলোচনা করছি, আমার হাতে একদম সময় নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবার কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।